8 বছরের একটি বাচ্চা ছেলে কিট, পৃথিবীতে যার মা বাবা কেউ ছিল না। তার আপন বলতে ছিল একমাত্র তার দাদা। তবে তারা এতটাই দরিদ্র ছিল যে তারা দাদা নাতি মিলে রাস্তায় তাদের জীবন কাটাত। হাজারো দুঃখ কষ্ট ছিল তাদের জীবনে, কিন্তু তারা দুজন একসঙ্গে থাকলে কখনোই কোনো কষ্ট তাদেরকে ছুঁতেও পারত না। তারা দুজনই তাদের জীবন নিয়েছিল অনেক সুখী। তবে হঠাৎ করেই তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা তাদের পুরো জীবনের গল্পটাই যেন একদম বদলে দেয়। গল্পের শুরুটা দেখে গল্পটিকে অনেক মজার মনে হলেও গল্পের শেষটাতে কখন যে আপনার চোখে অশ্রু চলে আসবে সেটা আপনারা বুঝতেই পারবেন না। আমরা তো প্রতিনিয়ত অনেক ধরনের হৃদয়স্পর্শী মুভির গল্প দেখি, কিন্তু আজকের এই গল্পের শেষটা একদম অন্যরকমভাবে আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবন যুদ্ধে হার না মানা এক দাদা নাতির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ফিলিপিনের একটি শহরে, যেখানে আমরা একটি ধনী কাপলকে দেখতে পাই। তাদের প্রতিবেশী আজকে পুরো পরিবার নিয়ে ভ্যাকেশনে যাচ্ছে, যেখানে তাদের প্রতিবেশীর খুব সুন্দর দুটো সন্তান ছিল। তবে তাদেরকে দেখে কাপলটির যেন একদম মন খারাপ হয়ে যায়, কারণ তাদের বিয়ের প্রায় অনেক বছর সময় পার হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তো তার প্রতিবেশী তার পরিবারকে নিয়ে ভ্যাকেশনে চলে যাওয়ার পর তারা দুজন রাস্তার পাশে একজন বৃদ্ধ লোক এবং তার নাতিকে দেখতে পায়, যারা দুজন মিলে অনেক মজা করে অল্প কিছু খাবার খাচ্ছে। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল যে তারা অনেক অসহায় মানুষ, তাদের হয়তো থাকার মতো কোনো জায়গাও নেই, তাই তারা হয়তো রাস্তাতেই এভাবে দিন পার করে। তো এই বয়স্ক লোকটির নাম ছিল লোলো এবং তার নাতির নাম হচ্ছে কিট। তো লোলো এখানে কিটকে বলে যে সে যেন আজকে মন ভরে খেয়ে নেয়, কারণ এমনিতেও 2 দিন যাবৎ তারা তেমন ভালো কিছু খেতে পারেনি। তাদেরকে দেখে সেই কাপলটির অনেক মায়া হয়, বিশেষ করে কিটকে তাদের কাছে অনেক ভালো লাগে। কিন্তু তারা এখানে কোনো কিছু না বলেই তাদের বাড়িতে ফিরে যায়। এখানে আমরা জানতে পারি যে কাপলটির মধ্যে মেয়েটির নাম হচ্ছে সোহি এবং ছেলেটির নাম হচ্ছে জেসন। তো সেদিন রাতের বেলা জেসন যখন ঘুমোতে যাচ্ছিল তখন সে দেখতে পায় সোহি তাদের জানালার কাছে দাঁড়িয়ে আছে, আর সে একদৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। এরপর জেসন কাছে গিয়ে দেখতে পায় যে সোহি আসলে কিট নামক সেই ছেলেটিকে দেখছে, যে কিনা তার দাদার সঙ্গে রাস্তাতে ঘুমিয়েছিল। সোহিকে এভাবে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকতে দেখে জেসনের মনটা খুব খারাপ হয়ে যায়। সে তখন সোহিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, কাল সকাল হলেই আমরা বাচ্চাটির দাদার সঙ্গে কথা বলে দেখি যদি আমরা বাচ্চাটিকে দত্তক নিতে পারি। জেসনের কথা শুনে সোহি অনেক খুশি হয়। এবার কোনো মতে তারা সেই রাতটি পার করে দেয়। এরপর সকাল হয়ে গেলে সোহি এবং জেসন কিছু খাবার নিয়ে সেই বাচ্চা এবং তার দাদার কাছে যায়। আর সোহি এখানে তাদেরকে বলে যে সে আজকে ভোরবেলা তাদের জন্য স্পেশাল একটি ডিশ তৈরি করেছে, আর সেটাই তাদের জন্য নিয়ে এসেছে। তারা কি তার তৈরি ডিশটি টেস্ট করে দেখবে? একথা শুনে কিট তো অনেক খুশি হয়ে যায়, আর সে তার দাদাকে বলে, দেখেছ দাদা, আজকে কোনো পরিশ্রম ছাড়াই আমরা খাবার পেয়ে গিয়েছি। এই বলে কিট সঙ্গে সঙ্গে খাবারটি নিয়ে নেয়। এরপর সোহি এখানে কিটের দাদাকে বলে, আমরা আপনাকে একটি কথা বলতে এসেছি। কিটের দাদা তখন তাদেরকে বলে, আমাদেরকে মাফ করবেন, আসলে গতকাল আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম, তাই আপনাদের অনুমতি ছাড়া এখানেই ঘুমিয়ে পড়েছি। যদি এতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা এক্ষুনি চলে যাচ্ছি। কিন্তু সোহি তখন তাকে বলে, আরে না না, এমন কোনো ব্যাপার নয়, আমাদের আসলে এই ছোট্ট বাচ্চাটিকে অনেক ভালো লেগেছে। এই বাচ্চাটির নাম কি? একথা শুনে কিট নিজেই উত্তর দেয় যে তার নাম হচ্ছে কিট, আর তার দাদার নাম হচ্ছে লোলো। তবে কিটের দাদার নাম শুনে তারা বেশ অবাক হয়ে যায়, আর চিন্তা করতে থাকে যে লোলো আবার কেমন নাম। যাই হোক, তবে সোহিদের এখানে কোনো কিছু বলার আগেই কিট সোজা সোহির কাছে চলে যায়, আর সে সোহিকে তাকে খাবার দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এমনকি সে তাদের দুজনকে এখানে মা বাবা বলে সম্বোধন করে, যেটা শুনে সোহি এবং জেসন অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ এই ডাকটি শোনার জন্য তারা অনেক বছর ধরে অপেক্ষা করছে। তাই এখানে তারা দুজন পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় যে যেভাবেই হোক তারা কিটকে দত্তক নেবে। তাই তারা কোনো মতে কিটের দাদাকে বুঝিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর সোহি এবং জেসন কিটের দাদাকে বলে, আপনার নাতি কিটকে আপনি অনেক ভালো শিক্ষা দিয়েছেন, তার কথাবার্তা আদব কায়দা খুবই ভালো। কিটের দাদা তখন বলে, এটা সত্যি যে আমরা রাস্তায় রাস্তায় জীবনযাপন করছি, কিন্তু আমার নাতির ভালোর জন্য আমি সবকিছু করেছি। ওকে ছোটবেলা থেকেই ভালো শিক্ষা দিয়ে বড় করে তুলছি। তাছাড়া কিডও অনেক বুদ্ধিমান এবং বুঝদার একটি বাচ্চা। সে ছোটবেলা থেকেই সবকিছু বোঝে এবং কার সঙ্গে কি ধরনের আচরণ করতে হয় সেটাও খুব ভালোভাবেই জানে। এরপর সোহি এবং জেসন তাকে বলে, আমরা আসলে আপনাকে একটি কথা বলতে চাইছি। জানি না এটা বলাটা আমাদের ঠিক হবে কিনা, কিন্তু কথাটি বলতেই হবে। আসলে আমাদের অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে,
কিন্তু আমাদের কোনো সন্তান নেই। যদিও সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক সম্পত্তি দিয়েছে, তবে একটি সন্তানের অভাবে আমাদের প্রত্যেকটি দিন নরকের মতো যাচ্ছে। তাছাড়া কিট তো এখনো ছোট্ট একটি বাচ্চা, তাই ওর জন্য এইভাবে রাস্তায় রাস্তায় বড় হওয়াটা ঠিক হবে না। যদি কিটকে আপনি আমাদের কাছে দত্তক দেন, তাহলে আমরা ওকে অনেক ভালোবাসবো। ওর যা কিছু প্রয়োজন সেই সব কিছু আমরা করব। কিন্তু এ কথা শুনে কিডের দাদা তো একদম অবাক হয়ে যায়, আর সে আতঙ্কিত হয়ে তাদেরকে বলে, আপনারা কি বলছেন এসব? কিডের জন্মের পর আমি কোনোদিনও কিডের কাছ থেকে আলাদা থাকিনি, এমনকি আমি তো ওর কাছ থেকে দূরে থাকার কথা চিন্তাও করতে পারি না। তাহলে আমি কিভাবে ওকে আপনাদের কাছে দত্তক দেব বলুন? এই পৃথিবীতে আমার কিড ছাড়া কেউ নেই, তাই হঠাৎ করে ও আমার জীবন থেকে চলে গেলে আমি হয়তো আর বাঁচতে পারবো না। কিন্তু তারা দুজন তখন তাকে বলে, এই বিষয় নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি যখন ইচ্ছে তখনই তাকে দেখতে আসতে পারেন। তাছাড়া আমরা ওকে শহরের সবচাইতে ভালো স্কুলে ভর্তি করিয়ে দেব। বাকি বাচ্চাদের মতো ও খুব সুন্দরভাবে মানুষ হবে। ওকে আর কখনোই কোনো কষ্ট করতে হবে না, এমনকি রাস্তায় রাস্তায় জীবন পার করতে হবে না। আপনি কি চান না আপনার নাতির জীবনটা অনেক সুন্দর হয়ে যাক? এসব কথা শুনে কিডের দাদা একদম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এমন সময় আবার তাদের পিছনে বসে কিড আইসক্রিম খাচ্ছিল। কিড অনেক দামি একটি আইসক্রিম খাচ্ছিল, তো সে এখানে চিৎকার দিয়ে বলে ওঠে, আইসক্রিমের জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এমন আইসক্রিম আমি আমার জীবনে কোনোদিনও খাইনি। একথা শুনে কিডের দাদার অনেক খারাপ লাগে, আর সে মনে মনে চিন্তা করে যে এখানে থাকলে কিড আসলেই অনেক ভালো থাকবে। সে ভালো ভালো খাবার পাবে, জামা কাপড় পাবে, এমনকি ভালো একটি জীবন পাবে। তাই সে এখানে নিজের মনকে শক্ত করে শহীদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সে কিডকে কোনো কিছু না বলে সে কিডকে সেখানে রেখে বাড়ি থেকে বেরিয়ে আসে। তবে তার চলে যাওয়ার আগে জেসান তাকে কিছু টাকা দেয়, কিন্তু কিডের দাদা এতে অনেক রেগে যায়। আর সে এখানে জেসানকে বলে, তোমরা কি ভেবেছ আমি কি আমার নাতিকে বিক্রি করতে এসেছি? এই টাকা নিলে আমি কোনোভাবেই শান্তি পাব না। আমার কাছে মনে হবে যে টাকার বিনিময়ে আমি আমার নাতিকে বিক্রি করেছি, যেটা আমি কোনোদিনও চাই না। আমি আমার নাতিকে দিয়েছি আমার নাতির সুখের জন্য, এমনকি তোমাদেরকেও আমার অনেক ভালো মানুষ মনে হয়েছে। তবে জেসান তখন তাকে বলে, আপনি কেন এমনটা ভাবছেন? আমি তো আপনার ছেলের মতোই। তাছাড়া আপনার কাছে কোনো টাকা নেই। আপনি আপনার নাতির জন্য নয়, বরং আমার খুশির জন্য দয়া করে এই টাকাটি নিন, তাহলে আমার অনেক ভালো লাগবে। মনে করুন আপনার ছেলে আপনাকে কিছু উপহার দিয়েছে। এই বলেই জেসান জোর করে তাকে টাকাগুলো দিয়ে দেয় এবং বলে যে তার জন্য তাদের বাড়ির দরজা সারা জীবন খোলা আছে। সে যখন ইচ্ছে তখনই তার নাতির কাছে আসতে পারে। এরপর কিডের দাদা যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই কাঁদতে কাঁদতে দৌড়ে এসে কিড তার দাদাকে জড়িয়ে ধরে, আর সে তার দাদাকে বলে যে সে যেন তাকে এভাবে ফেলে রেখে না যায়। সে তাকে ছাড়া থাকতে পারবে না, তার কোনো ভালো জীবনের প্রয়োজন নেই। কিন্তু কিডের দাদারও এখন কিছুই করার ছিল না, কারণ সে সোহি এবং জিসানকে কথা দিয়েছে। তাছাড়া তার এই আত্মত্যাগে কিড ভালো থাকবে, এটাই তার জন্য সবচাইতে বড় পাওয়া। তাই কিডের দাদা তখন তাকে ফেলে রেখে কোনো মতে সেখান থেকে চলে যায়। কিন্তু কিড যেন কিছুতেই শান্ত হচ্ছিল না। সে কাঁদতে কাঁদতে একদম অস্থির হয়ে পড়ছিল, কারণ সে তার দাদাকে অনেক বেশি ভালোবাসে। তবে সোহি এবং জেসান কিডকে আপন করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল, তো তারা কোনো মতে কিডকে বুঝে সেদিন ঘুম পাড়িয়ে দেয়। তবে কিডের ঘুমন্ত চেহারা দেখে তারা দুজনই অনেক শান্তি পাচ্ছিল, কারণ অবশেষে তারা একটি সন্তান পেয়েছে। তবে মাঝরাতে দেখা যায় যে হঠাৎ করে কিডের ঘুম ভেঙে গিয়েছে। কিড তখন চুপি চুপি তার রুম থেকে বেরিয়ে আসে। এরপর শেষে বাড়ির মধ্যে যত দামি দামি জিনিস ছিল সেই সমস্ত জিনিসগুলোকে সঙ্গে নিয়ে কিড সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর বাড়ির বাইরে এসে সে তার দাদাকে ডাকতে শুরু করে। সে বলতে থাকে, কোথায় হারিয়ে গিয়েছো দাদা? তাড়াতাড়ি এসো, তা না হলে আমরা ধরা পড়ে যাব। এরপর সঙ্গে সঙ্গে একটি জায়গা থেকে তার দাদা চলে আসে, আর সে তার নাতিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে এতক্ষণে এই দাদা নাতি যা কিছু করেছে সেই সবকিছুই আসলে ছিল তাদের অভিনয়। বরং এভাবেই মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তারা ধনী মানুষদের কাছ থেকে বিভিন্ন দামি দামি জিনিসপত্র হাতিয়ে নেয়। তারা আসলে প্রথমে খুঁজে খুঁজে সেই সমস্ত ধনী মানুষদেরকে বের করে যাদের পরিবারে কোনো সন্তান নেই। আর যখনই তারা এমন কোনো পরিবারকে পেয়ে যায়, তখনই তাদের বাড়ির সামনে এসে তারা ভিখারি সাজার নাটক করে। আর ততক্ষণ পর্যন্ত তারা সেই রাস্তার পাশেই থাকে, যতক্ষণ না সেই পরিবার তাদেরকে লক্ষ্য করছে। তবে সৌভাগ্যবশত প্রতিবারই কিডকে প্রত্যেকটি কাপলই পছন্দ করে এবং তারা তাকে দত্তক নিতে চায়, কারণ কিড দেখতে অনেক কিউট ছিল আর সে তাদের সামনে অনেক ভালো আচরণ করে। এরপর সেই সমস্ত পরিবার যখন তার দাদাকে দত্তক দেওয়ার কথা বলে, তখন সে প্রথমে ইমোশনাল হওয়ার নাটক করে কৌশলে তাদের কাছ থেকে টাকা নিয়ে তার নাতিকে দিয়ে চলে যায়।
আর রাতের বেলা তার নাতি বিভিন্ন জিনিসপত্র নিয়ে আবারও তার দাদার কাছে ফিরে আসে। এরপর পরের দিনই তারা একটি দোকানে গিয়ে সেই সমস্ত জিনিসগুলো বিক্রি করে দেয়। তাই তারা দাদা নাতি মিলে ল্যাপটপটিকে বিক্রি করতে যায়। কিন্তু ল্যাপটপটি দেখে দোকানদার তখন বলে যে এটা তো অনেক পুরনো মডেলের ল্যাপটপ, তাই এটার দাম আমি 5,000-এর উপর দিতে পারবো না। কিন্তু একথা শুনে কিডের দাদা রেগে যায়, আর সে তাকে বলে যে 10,000 টাকার একটি টাকাও সে কম নেবে না, কারণ ল্যাপটপটি দেখে বোঝাই যাচ্ছে যে এটা অনেক দামি একটি ল্যাপটপ। তবে দোকানদার বলে যে মার্কেটে এখন অনেক নতুন মডেল এসেছে, তাই এই মডেলের ল্যাপটপের তেমন দাম পাওয়া যাবে না। তো এভাবেই প্রায় বেশ কিছুক্ষণ তর্কাতর্কি করে অবশেষে 7,000 টাকায় তারা ল্যাপটপটি বিক্রি করে দেয়। তবে দোকানদার যখন মালামাল কিনতে ব্যস্ত ছিল, কিট তখন সেই দোকানের ছোট্ট একটি জিনিস চুরি করছিল। আর দোকানদার এটা দেখতে পেয়ে কিটকে সেই জিনিসটি রেখে দিতে বলে, কিন্তু কিট তখন বলে রাখবো না, এটা আমার হাতে এসেছে, তার মানে এটা আমার জিনিস। দোকানদার তখন বলে ঠিক আছে, তুই এটা চাইলেই নিয়ে যেতে পারিস, কিন্তু এর পরে যখন তোরা কোনো জিনিস বিক্রি করতে আসবি তখন তোদের কাছ থেকে আমি কিছুই কিনবো না। কিন্তু কিট তার কোনো কথা না শুনে তার দাদাকে নিয়ে দৌড়ে পালিয়ে আসে। তখন তার দাদা তাকে বলে যে কিডের এই কাজটি একদমই ঠিক হয়নি, যদি সত্যি সত্যি লোকটি তাদের জিনিসপত্র আর না কেনে। কিট তখন তার দাদাকে বলে তুমি এত ভীত কেন, ও জিনিসপত্র না কিনলে ওরও তো লস হবে তাই না, আর আমার এইটুকু জিনিসের জন্য ও এমনটা করবে না। তাই সমস্ত চিন্তা বাদ দিয়ে চলো আমরা এখন শপিং করতে যাই। এরপর তারা দাদা নাতি মিলে সোজা শপিং করতে চলে যায়। কিট এখানে তার দাদাকে বলে যে সে এবং তার দাদা আজকে হিরো সাজবে। তাই কিট নিজে তখন পছন্দ করে তার দাদাকে বিভিন্ন ড্রেস কিনে দেয়, আর সে নিজের জন্য খুব সুন্দর কিছু ড্রেস নেয়। এরপর তারা দুজন মিলে হিরো সেজে বাহিরে বেরিয়ে আসে, আর তারা অনেক ভাবসাব নিয়ে রাস্তা দিয়ে চলতে থাকে। দেখে এমন মনে হচ্ছিল যে হয়তো কোনো কোটিপতি বিজনেসম্যানরা হেঁটে যাচ্ছে, কিন্তু আসলে তো তাদের ফুল টাইম বিজনেস হচ্ছে চুরি করা। তো এবার তারা দুজন মিলে মজা করার জন্য একটি জায়গাতে গেম খেলতে যায়। তবে কিড এই সমস্ত গেম খুব একটা ভালো খেলতে পারত না, কিন্তু তার পাশেই আবার তার বয়সী ছোট্ট একটি মেয়ে ছিল, সে আবার এই সমস্ত খেলাতে অনেক এক্সপার্ট ছিল। তাই সে এখানে নানা ধরনের গেম খেলে অনেকগুলো টিকিট জিতে যায়। এটা দেখে কিডের দাদা তখন কিডকে বলে দেখেছিস বাচ্চা মেয়েটি কতটা ভালো খেলছে, তোর তো তাকে দেখে কিছু শেখা উচিত। এখানে আবার সেই বাচ্চা মেয়েটি কিডকে খ্যাপাচ্ছিল, কিন্তু কিড তো ছিল খুবই দুষ্টু। সে এবার এখানে মেয়েটিকে তার মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়, কিন্তু এতে তার দাদা অনেক রেগে যায়, আর সে তাকে বলে এইটুকু বয়সে এমন অসভ্যতা কোথায় শিখেছিস তুই? আমরা চুরি করি ঠিক আছে, কিন্তু আমরা কাউকে কখনো গালি অথবা কোনো অশ্লীল ইঙ্গিত দেখাতে পারি না, এটা খুবই খারাপ একটি কাজ, তাই আর কখনো এই ধরনের অসভ্যতা করবি না, ঠিক আছে? কিড তখন তার কথায় সম্মতি জানায়। এরপর তারা মজা করার জন্য সোজা চলে যায় থিম পার্কে, আর সেখানে সারাদিন তারা অনেক এনজয় করে। তারা বিভিন্ন রাইডসে চড়ে সেটার মজা নিতে থাকে। এভাবেই সন্ধে হওয়ার আগেই তারা দ্রুত তাদের বাড়িতে ফিরে আসে, কারণ টিভিতে আজকে তাদের পছন্দের শো ছিল, যেখানে বিভিন্ন গানে শুধুমাত্র মিউজিক এবং লিরিক থাকে, আর সেগুলো দেখে তারা অনেক মজা করতে করতে গান গায়। আর আজকেও তারা দুজন মিলে অনেক মজা করে। এরপর ক্লান্ত হয়ে তারা ঘুমোতে চলে যায়। আর ঘুমানোর আগে প্রতিদিনের মতো কিট তার দাদার সঙ্গে ফিস্ট পাঞ্চ করে বলে দাদা তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, আমরা সারা জীবন একে অপরের পার্টনার হয়ে থাকব। তার দাদা তখন তাকে বলে তোকে ছেড়ে আমি কোথায় যাব রে, তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে? এরপর তার দাদা তাকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। এই ঘটনার পর প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। তো একদিন কিট যখন তার দাদার সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে তার দাদার কাছে আইসক্রিম খেতে চায়, কিন্তু তার দাদা তাকে জানায় যে তাদের সমস্ত টাকাই তো প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন তাদের কাছে অল্প কিছু টাকা আছে, আর সেটা যদি তারা আইসক্রিমের পেছনে খরচ করে দেয় তাহলে বাকি খরচগুলো তারা কিভাবে চালাবে। কিন্তু কিট তখন তাকে বলে ও আচ্ছা এই ব্যাপার, টাকা শেষ হয়ে গিয়েছে সেটা আগে বলবে না, তাহলে চলো এখন আমরা নতুন কাস্টমার খুঁজি। তার দাদা তখন তাকে বলে তুই চুপ কর তো, রাস্তাঘাটে যেখানে সেখানে এই ধরনের কথা কেন বলছিস? কেউ শুনতে পেলে আমাদেরকে গণধোলাই দেবে। কিট তখন বলে তাহলে কি তাদেরকে ভিকটিম বলবো? তার দাদা তখন তাকে বলে তোকে কিচ্ছু বলতে হবে না, কারণ তুই কথা বললেই আমরা যে কোনো জায়গায় ফেসে যাব, পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেবে। কিট তখন তার দাদার কাছে জানতে চায় যে তাহলে তারা এই ব্যাপারে কিভাবে কথা বলবে। তার দাদা তখন তাকে বলে যে আজ থেকে তারা তাদের কাস্টমারকে ডোনার বলবে। এরপর সে কিটকে সেখানেই তার জন্য অপেক্ষা করতে বলে এবং তাকে আইসক্রিমের টাকা দিয়ে সে ডোনার খুঁজতে চলে যায়। কিটের দাদা আসলে সেই সমস্ত মানুষদেরকেই খোঁজে যারা কিনা অনেক ধনী মানুষ এবং তাদের মনটা অনেক ভালো, কারণ ভালো মনের মানুষদেরকে সহজেই বোকা বানানো যায়। তো এভাবেই খুঁজতে খুঁজতে সে একটি মহিলাকে দেখতে পায়,
যে কিনা অনেক ধনী মানুষ ছিল এবং তার মনটাও ছিল অনেক ভালো। তাই সেদিন রাতের বেলা কিডের দাদা কিটকে নিয়ে সোজা সেই মহিলার বাড়ির সামনে চলে আসে এবং প্রতিবারের মতোই তারা দরিদ্র সেজে অভিনয় করে। সে রাস্তায় একটি বিছানা বিছিয়ে কিটকে পরম মমতায় তার কোলে শুয়ে রাখে। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে সেই ধনী মহিলাটি কোনো এক জায়গা থেকে তার বাড়িতে ফিরেছে। তাই বাড়িতে প্রবেশ করার সময় মহিলাটি তাদেরকে দেখতে পায় আর তাদেরকে দেখে মহিলাটির অনেক মায়া হয়। এরপর মহিলাটি বাড়ির ভেতরে চলে গেলে কিডের দাদা এখানে কিটকে বলে, তাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের উপর তার মায়া হয়েছে, নিশ্চয়ই কাল সে আমাদের কাছে আসবে এবং আমাদেরকে তার বাড়ির ভেতরে নিয়ে যাবে। আর পরের দিন কিডের দাদার ধারণা একদম সত্যি হয়। মহিলাটি সত্যি সত্যি তাদেরকে তার বাড়ির ভেতরে নিয়ে যায় আর সে তাদেরকে প্রচুর পরিমাণে খাবার খেতে দেয়। কিন্তু এখানে ইচ্ছে মতো খাবার খাচ্ছিল, কিন্তু তার দাদা এখানে মহিলাটিকে বলে, আমি অনেক বেশি দুঃখিত, আপনার অনুমতি না নিয়ে আপনার বাড়ির সামনে ঘুমানোটা আমাদের ঠিক হয়নি। যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আমরা এক্ষুনি চলে যাচ্ছি। কিন্তু মহিলাটি বলে যে এমন কোনো ব্যাপার নয়, আসলে এই বাচ্চাটিকে দেখে তার অনেক মায়া লেগেছে, কারণ একটা সময় ছিল এই বাচ্চাটির মতোই সেও রাস্তায় রাস্তায় বড় হয়েছে। দিনের পর দিন সেও না খেয়ে থেকেছে, কিন্তু একবার একটি ধনী দম্পতি তাকে দত্তক নেয় আর তারপরেই তার পুরো জীবন বদলে যায়, কারণ তারা দুজন তাকে অনেক ভালোভাবে মানুষ করেছে, তাকে অনেক দামি দামি স্কুলে লেখাপড়া করিয়েছে। তাই আজ সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, সে আজ প্রতিষ্ঠিত। মহিলাটি এখানে জানায় যে তার নাম হচ্ছে বংশুক। তো বংশুক জানতে চায় যে কিট ভালোভাবে লেখাপড়া করছে কিনা। কিন্তু কিটের দাদা তখন বলে, আমি অনেকবার চেষ্টা করেছি ওকে ভালো কোনো স্কুলে পড়ানোর, কিন্তু আমাদের কাছে খাবার খাওয়ারই টাকা থাকে না, তাহলে আমি ওকে কিভাবে পড়াবো বলো? বংশুক তখন বলে, আসলে লেখাপড়া ছাড়া আজকাল মানুষের কোনো মূল্য নেই, তাই কিট যদি ভালোভাবে লেখাপড়া করে তাহলে একদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে, আপনার সমস্ত দায়িত্ব নিজেই নিতে পারবে। আপনি কিছু মনে না করলে আমি একটি কথা বলতে চাই। কিটের লেখাপড়ার সমস্ত দায়িত্ব আমি নিতে চাই এবং আমি চাই আপনি এবং কিট দুজনেই আমার সঙ্গে আমার বাড়িতেই থাকুন। আপনাদেরকে আর রাস্তায় থাকতে হবে না, আপনাদের যা কিছু প্রয়োজন আমি দেব। একথা শুনে কিট তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু কিটের দাদার কেমন যেন মন খারাপ হয়ে গিয়েছিল। তো বংশুক তখন তাদেরকে থাকার জন্য রুম দেয়। তখন চুপি চুপি কিট তার দাদার কাছে এসে বলে, দাদা তাড়াতাড়ি চলো, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এক্ষুনি চলে যাই। কিন্তু আজকে কিটের দাদার কাছে কেমন যেন বংশুর জন্য মায়া হচ্ছিল। সে বংশুর মতো ভালো মানুষকে ঠকাতে চাইছিল না। তারপরও সে কিটের সঙ্গে কিছু দামি দামি জিনিস নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর যখনই তারা সেখান থেকে পালাতেই যাচ্ছিল তখনই কিটের দাদা দেখতে পায় যে বংশুক আসলে তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে আর সে তাদের সবকিছুই অনেক সময় ধরে লক্ষ্য করছে, কিন্তু সে তাদেরকে কিছুই বলে না। তবে তার চোখ দেখে কিটের দাদা বুঝতে পারছিল যে সেইভাবে ঠকে যাওয়ায় কতটা কষ্ট পেয়েছে, কিন্তু তার আর এখন কিছুই করার ছিল না। যদিও সেও বুঝতে পারছিল যে সে কাজটি ঠিক করেনি, কিন্তু তারপরও সে কিটকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পরের দিন তারা সেই জিনিসগুলো বিক্রি করে অনেক টাকা পায় এবং প্রতিবারের মতো অনেক আনন্দ করে। সেই কারকে শোটিতে গিয়ে তারা গানও গায়। আর আজকে কিটের দাদা অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই সে অনেক মাতলামি করছিল, কিন্তু কিট কোনো মতে তার দাদাকে সামলে বাড়িতে নিয়ে আসে। তবে বাড়িতে এসে কিটের দাদা চিৎকার করতে থাকে আর সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলতে থাকে, জানি না আমি কি পাপ করেছি, আমার জীবনটা কেন এমন হয়ে গেল। এই সমস্ত কথা বলে যখন সে চিৎকার চেঁচামেচি করছিল তখন তার প্রতিবেশীরা তাকে চিৎকার করে চুপ করতে বলছিল, কিন্তু সেই তখন তাদেরকে উল্টো আজেবাজে ভাষায় গালাগাল দিচ্ছিল। তাই কিট তখন তার দাদাকে বলে, তুমি না বলেছ কাউকে যেন আমি গালি না দেই, তাহলে এখন তুমি কেন গালি দিচ্ছ? এখন একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। এরপর কিট তার দাদার সঙ্গে ফিস্ট পাঞ্চ করে আর বলে যে আমরা হলাম পার্টনার ফর এভার। এরপর দেখতে দেখতেই প্রায় কয়েকদিন সময় পার হয়ে যায়। একদিন সারাদিন বাহির থেকে ঘুরে যখন তারা দুজন বাড়িতে আসে তখন টিভিতে একটি প্রোগ্রাম চলছিল যেখানে বাচ্চারা মজা করছে। এমন সময় কিট তার দাদুকে বলে, আচ্ছা দাদু, তুমি বলো তো, যদি আমি স্কুলে পড়তাম তাহলে আমি কত নাম্বার পেতাম? কিটের দাদা তখন তাকে বলে, ওই সমস্ত নাম্বার দিয়ে কিছুই আসে যায় না, লেখাপড়া শুধুমাত্র আমাদের জীবনে সময় নষ্ট। কিন্তু কিট তখন তাকে বলে, তবে সেদিন বংশুক নামের আন্টিটি যে বলছিল যে সে লেখাপড়া করেই প্রতিষ্ঠিত হয়েছে, এমনকি তার কাছে কত বড় একটি বাড়ি রয়েছে, আমি লেখাপড়া করলে আমাদেরও তো এমনটাই হবে, তাই না? একথা শুনে তার দাদা তখন তাকে বলে, এটা আসলে মানুষের ভাগ্য, লেখাপড়া করে সবাই বড় হতে পারে না, বরং কিছু মানুষের ভাগ্যই তাদেরকে বড় করে তোলে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কাছে অনেক বড় বড় ডিগ্রি রয়েছে, কিন্তু তারপরও তারা বেকার ঘুরে বেড়াচ্ছে।
এমনকি অনেকে তো অনেক ছোটখাটো কাজ করে কোনো মতে নিজেদের জীবন পার করছে। তাই লেখাপড়া কখনোই মানুষের ভাগ্য বদলাতে পারে না। পৃথিবীতে কোটি কোটি বাচ্চারা স্কুলে যায়, কিন্তু একবার ভেবে দেখো তো তাদের ভেতর কজন ধনী হতে পারে। কিন্তু কিট তখন তাকে বলে, সবাই ধনী হতে পারে না ঠিক আছে, কিন্তু তারা অন্তত পড়তে তো পারে, আমি তো সেটাও পারি না। কিটের দাদা তখন তাকে বলে, তোমার এসবের দরকারই বা কি? তুমি তো এমনিতেই অনেক বেশি বুদ্ধিমান, তুমি তোমার ট্যালেন্টকে কাজে লাগিয়ে খুবই সূক্ষ্মভাবে মানুষের ঘর থেকে চুরি করতে পারো, এটাও তো এক ধরনের বুদ্ধির কাজ। তবে কিটের কাছে এই কথাগুলো একদমই ভালো লাগছিল না। কিট তখন বলে, কিন্তু দাদা এটা তো চুরি, এটা কি কোনো ভালো কাজ হতে পারে? তার দাদা তখন তাকে বলে, এটাকে চুরি কেন বলছো? এটা তো আমাদের চাকরি, যেখানে আমরা আমাদের ব্রেন ব্যবহার করে টাকা উপার্জন করি। আমরা এখানে কাজ করি আমাদের বুদ্ধি দিয়ে। এখন মানুষ যদি বোকা হয়ে যায় তাহলে আমাদের দোষটা কোথায়? তো এসব কথা শুনে কিট তখন বলে, আচ্ছা ঠিক আছে, সবকিছু বাদ দাও, আমি তোমার সঙ্গে বিচে ঘুরতে যেতে চাই, আমাকে কবে নিয়ে যাচ্ছ? তার দাদা তখন তাকে বলে, বিচে ঘুরতে যেতে কত টাকার প্রয়োজন সেটা কি তুমি জানো? আমাদের কাছে তো এখন এত টাকা নেই। কথা শুনে কিট বলে, কোনো সমস্যা নেই, তুমি তাড়াতাড়ি আরো একজন ডোনার খুঁজে বের করো, এবার আমরা অনেক জিনিস নিয়ে আসব, তারপর বিচে গিয়ে অনেক মজা করব। এই বলেই কিট সোজা ঘুমোতে চলে যায়। কিন্তু তার দাদা ঘন্টার পর ঘন্টায় জেগে থাকে। সে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, এমনকি সে অনেক বেশি অনুতপ্ত বোধ করছিল যে তার জীবনের সঙ্গে সঙ্গে কিটের জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে। সে একের পর এক ভুল কাজ করে যাচ্ছে, আর তার সঙ্গে ভুল জিনিস শিখে বড় হচ্ছে তার নাতি। এতে হয়তো কিটের পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। এবার পরের দিন সকালে কিট তার দাদার সঙ্গে রাস্তায় ঘুরতে আসে। এরপর কিটের দাদা কিটকে টাকা দিয়ে আইসক্রিম খেতে বলে, আর বলে যে সে নতুন ডোনার খুঁজতে যাচ্ছে, তাই তার ফিরে না আসা পর্যন্ত সে যেন এখানে অপেক্ষা করে। এরপর কিটের দাদা সোজা এমন একটি এরিয়াতে চলে যায় যেখানে শুধুমাত্র ধনী মানুষেরাই থাকে, আর সেখানেও সে খুবই ধনী এবং শৌখিন একটি কাপলকে দেখতে পায়, এবং সঙ্গে সঙ্গে সে আজকে তাদেরকেই তার টার্গেট বানিয়ে ফেলে। এরপর সে সোজা চলে আসে কিটের কাছে, কিন্তু সে আশেপাশের কোথাও কিটকে দেখতে পাচ্ছিল না। কিটের দাদা তখন সেখানকার আইসক্রিম সেলারকে জিজ্ঞাসা করে, কিন্তু সে কিটের ব্যাপারে কিছুই জানে না। এভাবে সে আরো বেশ কয়েকজন মানুষকে কিটের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তারা কেউই কিটকে দেখেনি। কিটের দাদা এতে যেন একদম অস্থির হয়ে পড়ে। সে পাগলের মতো সমস্ত জায়গাতেই তাকে খুঁজতে থাকে, আর প্রায় অনেক সময় ধরে খোঁজাখুঁজি করে অবশেষে সে কিটকে দেখতে পায়। কিট আসলে তাদের শহরের একটি স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিল, আর সে স্কুলের বাচ্চাদেরকে দেখছিল যে তাদের জীবনটা আসলে কত সুন্দর। কিটের আসলে এখন তার বর্তমান জীবনকে ভালো লাগছিল না। সেও চাইছিল বাকি বাচ্চাদের মতোই বড় হতে, বাকি বাচ্চাদের সঙ্গে মিলেমিশে স্কুলে পড়তে, নতুন নতুন বন্ধু বানাতে, যেটা কিটের দাদাও এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে। তাই সে আরো অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না যে কিটকে সে কিভাবে পড়াবে। তো কিটের দাদা তখন কিটকে নিয়ে সেই দোকানটিতে চলে আসে যেখানে তারা চুরি করা জিনিসপত্র বিক্রি করে। আর আজকেও তারা একটি ল্যাপটপ বিক্রি করতে এসেছে, যেটা কিনা তারা বংশুকের বাড়ি থেকে চুরি করেছে। কিন্তু আজকেও দোকানদার বলছিল যে এটা নাকি পুরনো মডেল, তাই সে ল্যাপটপটির দামও কম বলছিল। তবে কিটের দাদা তখন এখানে বলে, তুমি কি জানো যে কত বড় বাড়ি থেকে এটা আমরা চুরি করে এনেছি? ওই বাড়িতে কোনো পুরনো ল্যাপটপ থাকতেই পারে না। আজকে এই ল্যাপটপ আমি 10,000-এর নিচে দেবই না। কিন্তু দোকানদার তখন তাকে 8,000 টাকা দেয়। তবে কিটের দাদা তখন দোকান থেকে একটি ক্যামেরা নিয়ে নেয়, আর বলে যে এই ক্যামেরাটি নিলে সে তার ল্যাপটপের সঠিক মূল্য পাবে। তবে দোকানদারও কোনো আপত্তি জানায় না। কিন্তু এদিকে আবার প্রতিবারের মতো কিট একটি জিনিস চুরি করে নিয়ে যায়, আর দোকানদারও এটা দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায় এবং বলে যে এর পরের বার সে তাকে অবশ্যই ধরবে। কিন্তু এদিকে কিটের দাদা কিটকে নিয়ে সেই থিম পার্কে চলে আসে, আর সে এখানে একজন ব্যক্তিকে বলে যে তাদের ক্যামেরা দিয়ে তার এবং কিটের কয়েকটি ছবি তুলে দিতে। এরপর পরের দিন কিটের দাদা এমন একটি কাপলকে খুঁজে পায় যারা কিনা আসলে গিয়েছিল, এবং তারা অনেকদিন ধরে একটি সন্তান দত্তক নেওয়ার চেষ্টায় আছে। তাদের কাছে টাকা পয়সারও কোনো অভাব ছিল না, তাই কিট এবং তার দাদা তখন সেই একই কাজ করে। তারা সেই কাপলের বাড়ির সামনে গিয়ে শুয়ে থাকে, আর প্রতিবারের মতোই কিটকে দেখে তাদের ভালো লেগে যায়। এরপর সেই কাপল কিটের দাদার কাছে কিটকে দত্তক চায়, আর কিটের দাদা তো প্রতিবারের মতোই এখানে অভিনয় শুরু করে দেয়। সে বলে যে সে তার নাতিকে ছাড়া কখনো থাকেনি, আর সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। তবে প্রত্যেকের মতোই এই কাপলও তাকে বলে যে সে চাইলে যে কোনো সময় কিটকে এসে দেখে যেতে পারে, আর তাদের কাছে থাকলে কিটের অনেক ভালো একটি ভবিষ্যৎ হবে। তো এভাবেই এক পর্যায়ে কিটের দাদা তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা তাকে অনেকগুলো টাকা দেয়। কিটের দাদা তখন টাকাগুলো না নেওয়ার ভান করে, কিন্তু প্রতিবারের মতোই কৌশলে আবারও সে টাকাগুলো নিয়ে নিতে পারে।
আর সে এখানে কিটকে রেখে চলে যাওয়ার পর সেদিন রাতের বেলা কিট সেই একইভাবে সেখান থেকে দামি দামি জিনিসপত্র নিয়ে নেয়। আর প্রতিবারের মতোই সে তার দাদাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু ততক্ষণে সেই কাপল তাদেরকে দেখে চোর চোর বলে চিৎকার করছিল। কিডের দাদা এবং কিড এতে অনেক ভয় পেয়ে যায়, আর তারা দ্রুত সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। কিডের দাদা তো কোনো মতে রাস্তা পার হয়ে যায়, কিন্তু কিড যখনই রাস্তা পার হতে যাচ্ছিল ঠিক তখনই একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে কিডের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিডের দাদা এতে একদম অস্থির হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। কিন্তু ততক্ষণে সেখানে সেই কাপল চলে আসে, আর তারা এখানে কিডের দাদাকে কিডকে হসপিটালে নিয়ে যেতে সাহায্য করে। কিডের দাদা হসপিটালের বাইরে বসেছিল, কারণ সে অনেক অনুতপ্ত বোধ করছিল। এদিকে ডক্টর সেই কাপলকে এসে জানায় যে কিড আসলে গাড়ির নিচে পড়েনি, বরং ধাক্কা লেগে সাইডে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছে, তাই তারা চাইলে তাকে বাড়িতে নিয়ে যেতে পারে। তো এবার সেই কাপল সোজা কিডের দাদার সামনে আসে, আর তারা কিডের দাদার দিকে টাকা ছুড়ে দিয়ে বলে, আপনার কত টাকার প্রয়োজন? ছোট্ট একটি বাচ্চার মাধ্যমে এই ধরনের কাজ করতে আপনার লজ্জা করে না? আমরা চাইলে আপনাকে এক্ষুনি পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করব না। আপনি এই টাকা এবং চুরি করা জিনিসগুলো নিয়ে চলে যেতে পারেন। আপনার মতো জঘন্য একজন মানুষের সাথে কিডকে আমরা যেতে দেব না। এই বলেই তারা ভেতরে চলে গেলে কিডের দাদা তাদের প্রত্যেকটি কথাই উপলব্ধি করতে পারে, তাই সে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু এমন সময় কিড তার পেছনে দৌড়ে আসে, আর সে তাকে দাদা দাদা বলে ডাকতে থাকে। তার দাদা তখন তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? কিড তখন তাকে বলে, আমি আসবো না তো কি করব? তুমি নাকি আমাকে ফেলে চলে গিয়েছো, কিন্তু আমি তো আর এতটা গাধা নই যে আমি তাদের কথা বিশ্বাস করব। আমি জানি আমার দাদা আমাকে রেখে কোনোদিনও যাবে না, তাই আমি সুযোগ পেয়ে তোমার কাছে দৌড়ে পালিয়ে এসেছি। এই বলেই কিড তার দাদার সঙ্গে ফিস্ট পাঞ্চ করে এবং বলে, উই আর পার্টনার্স ফর এভার। কিডের দাদা এতে অনেকটাই ইমোশনাল হয়ে যায়, আর সে তার নাতিকে নিয়ে দ্রুত বাড়িতে ফিরে আসে। এরপর কিডের দাদা কিডকে বলে, তুমি অনেক ব্যথা পেয়েছো তাই না? কিড তখন তাকে বলে, এসব তো কোনো ব্যাপারই না, আমি অনেক ভালো আছি, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না তো। কিডের দাদা তখন কিডকে বলে, এখন তো আমাদের কাছে অনেক টাকা আছে, তাই কাল তোমাকে নিয়ে আমি বিচে ঘুরতে যাব। কিড এতে প্রচন্ড খুশি হয়ে তার দাদাকে জড়িয়ে ধরে, কারণ সে অনেকদিন ধরেই বিচে ঘুরতে যেতে চাইছিল। তাই পরের দিন সকালবেলায় তারা দাদানাতে মিলে হিরো সেজে একটি বাসে করে রওনা হয় বিচের উদ্দেশ্যে। যাওয়ার পথে কিড গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল, তাই তার দাদা তখন পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দেয়। সে আসলে কিডকে অনেক বেশি ভালোবাসে, আর এখন সে কিডের ভবিষ্যৎ নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। তো প্রায় কয়েক ঘন্টা জার্নির পর অবশেষে তারা সেই বিচে চলে আসে। আর বীজটি এতটাই সুন্দর ছিল যে কিড বীজটিকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। এরপর সে এবং তার দাদা মিলে অনেক আনন্দ করে। এরপর বিচের কিনারায় বসে তারা সানসেট এনজয় করছিল। কিডের দাদা তাদের সঙ্গে করে তাদের সেই ক্যামেরাটি নিয়ে এসেছিল, তাই তারা দুজন মিলে এখানে অনেক মজা করে ছবি তুলছিল। এরপর কিডের দাদা কিডের ব্যাগ থেকে একটি বই পায়, আর সে কিডকে বলে, তুমি এই বইটি কোথায় পেয়েছ? কিড তখন তাকে বলে, বইটি আমি কুড়িয়ে পেয়েছিলাম, হয়তো কোনো গল্পের বই। তুমি আমাকে এই গল্পটি পড়ে শোনাও না দাদা। যদিও কিডের দাদা নিজেও পড়তে পারে না, কিন্তু তারপরও সে বইয়ের ছবি দেখে কিডকে অনুমান করে গল্প শোনায়। সে বলে যে একসময় এক রাজা ছিল, যে কিনা তার জীবন নিয়েছিল অনেক সুখী। তার কাছে একসময় সবকিছু ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই তার পুরো জীবনটাই বদলে যায়। সে তার জীবন থেকে সমস্ত কিছুই হারিয়ে ফেলে। তবে তার পরেই একদিন তার সঙ্গে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। এইটুকু বলতেই কিডের দাদা দেখতে পায় যে কিড তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কিডের নিষ্পাপ ঘুমন্ত চেহারা দেখে তার অনেক মায়া হচ্ছিল। কিডের চেহারার দিকে তাকিয়ে তার অতীত জীবনের সমস্ত কথা মনে পড়ছিল। আসলে একটা সময় সে অনেক ভালো একজন মানুষ ছিল, তার কাছে নিজের পরিবার, টাকা পয়সা সবকিছুই ছিল। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে তার আপন মানুষেরাই তাকে ধোঁকা দিয়ে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এমনকি তার পরিবারও তার সমস্ত সম্পত্তি নিয়ে তাকে বের করে দিয়েছিল। তাই সে একদম নিঃস্ব হয়ে যায়। তার বাঁচার আর কোনো ইচ্ছেই ছিল না। তাই সে একদিন কাঁদতে কাঁদতে রাস্তায় বসে নিজেকে শেষ করে দিতে চাইছিল। কিন্তু যখনই সে মরতেই যাবে ঠিক তখনই সে একটি ময়লার স্তূপ থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বিষয়টি চেক করতে গেলে সে দেখতে পায় যে ফুটফুটে একটি বাচ্চাকে কেউ একজন রাস্তায় ফেলে দিয়েছে। সে তখন বাচ্চাটিকে কোলে তুলে নেয়, আর এটাই হচ্ছে তার প্রিয় নাতি কিড, যাকে সে পরম যত্নে বড় করে তুলছে। আসলে সে তখন যেই রাজার গল্পটি বলছিল সেটা মূলত ছিল তারই জীবনের গল্প, কারণ সেই রাজার মতোই তার কাছেও একসময় সবকিছুই ছিল, কিন্তু হঠাৎ করে সে সবকিছু হারিয়ে ফেলেছিল। তবে হঠাৎই তার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। সেটা হলো কিডের তার জীবনে আসা।
কিড আসার পর সে যেন এক নতুন জীবন পায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সৃষ্টিকর্তা তাকে বেঁচে থাকার আরও একটি কারণ দিয়েছে। তাছাড়া তার পরিবার যেমন তাকে ছুঁড়ে ফেলেছে, এই বাচ্চাটিকেও তার পরিবার ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই এই বাচ্চাটি এখন থেকে তার পার্টনার। তাই কিডের সঙ্গে সে তার নতুন জীবন শুরু করে। কিডকে মানুষ করার জন্য সে নানা ধরনের কাজ করতে থাকে। তবে সেই সময় সে সত্যি সত্যি কিডকে নিয়ে রাস্তায় থাকত। তার কাছে কিছুই ছিল না, কিন্তু তার একমাত্র সম্পদ বলতে ছিল কিড। যদিও সে তার জীবনে অনেক কষ্ট করেছে, কিন্তু কিডকে সে কখনো কষ্ট পেতে দেয়নি। সে রাস্তায় রাস্তায় রুমাল বিক্রি করে কিডের জন্য খাবারের ব্যবস্থা করত। এরপর কিড যখন কিছুটা বড় হয়ে যায়, তখন তার দাদা তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে গিয়েছিল। আর রেস্টুরেন্টের ওনার তখন কিডকে দেখে তার দাদাকে বলে, বাচ্চাটি তো অনেক সুন্দর, এটা কার বাচ্চা, ওর নাম কি? কথা শুনেই কিডের দাদা উপলব্ধি করতে পারে যে সে তো এখনো বাচ্চাটির নামই রাখেনি। এমন সময় তার সামনে থাকা একজন ব্যক্তি একটি মুভির নাম বলছিল, যেটার নাম ছিল ক্যারাটে কিড। আর এটা শুনে কিডের দাদা তখন তার নাম কিড বলে। এভাবেই শুরু হয় তাদের দাদা নাতির জীবনযুদ্ধ। আরেকটা পর্যায়ে এসে টাকার অভাবেই তারা ধোঁকাবাজির রাস্তা বেছে নিয়েছিল। তবে তারা আসলে ধনী ব্যক্তিদের বাড়ি থেকে সামান্য কিছু জিনিস চুরি করত, সেই সমস্ত মানুষদের ধন সম্পদের কাছে যেগুলোর মূল্য কিছুই ছিল না। এসব কথা চিন্তা করতে করতে কিডের দাদা একদম ইমোশনাল হয়ে যায়। এবার পরের দিন কিড এবং তার দাদা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর যাওয়ার পথে কিডের দাদা কিডকে বলে, শোনো কিড, তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, একটা কথা সব সময় মনে রাখবে, তুমি যেখানেই থাকো সব সময় আমি তোমার পাশে থাকব। তোমার জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি তোমাকে দেখব। তোমাকে আমি অনেক ভালোবাসি। কিড তখন তার দাদাকে বলে, এটা তো আমি জানি, আমরা দুজন কোনোদিনও আলাদা হব না, কারণ আমরা হলাম পার্টনার্স ফর এভার। কিন্তু এখানে প্রতিদিনের মতো কিডের দাদাকে খুশি দেখাচ্ছিল না। তার মনটা কেমন যেন ভীষণ খারাপ ছিল। এবার আমরা কিডের দাদুকে একটি কাপলের সামনে বসে থাকতে দেখি। সে আসলে অনেক কষ্ট করে আরও একটি নতুন পরিবারকে খুঁজে বের করেছে এবং প্রতিবারের মতোই তাদের বাড়িতে পৌঁছে গিয়েছে। তো এখানে সেই কাপলটি তাকে বলে, আসলে অনেক বছর ধরে নিঃসন্তান থাকার পর কয়েক মাস আগেই আমাদের একটি সন্তান হয়েছিল, কিন্তু হার্টের সমস্যার কারণে সে মাত্র 6 মাস বয়সেই মারা যায়। আর তাকে হারিয়ে আমাদের জীবনটা একদম জাহান্নাম হয়ে গিয়েছে। আমরা নতুন কোনো সন্তানের জন্য অপেক্ষা করতে পারছি না। প্রত্যেকটি দিন আমাদের অনেক কষ্টে কাটছে। আর ঠিক এমন সময় আমরা আপনার নাতিকে দেখে মনের মাঝে অদ্ভুত এক শান্তি খুঁজে পাই। হয়তো ও আমাদের পাশে থাকলে আমরা সব কষ্ট ভুলে যেতে পারবো। আপনি দয়া করে ওকে আমাদেরকে দিয়ে দিন। আমরা আপনাকে কথা দিচ্ছি, ওর কোনোদিনও কোনো কষ্ট হবে না। ওর সমস্ত ইচ্ছে আমরা পূরণ করব। যেখানে যেখানে লেখাপড়া করালে ওর ফিউচার ভালো হবে, আমরা সেই সমস্ত জায়গাতেই ওকে পড়াবো। এমনকি ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই সমস্ত ব্যবস্থা আমরা করব। এসব কথা শুনে কিডের দাদা কেমন যেন ইমোশনাল হয়ে যায়। সে তখন কিডের দিকে তাকায়, আর কিড এখানে তাকে হাসতে হাসতে ইশারা দিয়ে বোঝায় যে এই কাপল তো সবচাইতে বেশি বোকা, তারা তো খুবই সহজেই তাদের ট্র্যাপে ফেসে গিয়েছে। তাই কিড তার দাদাকে বাকি অভিনয়গুলো করতে বলে। কিন্তু আজকে কিডের দাদা এখানে আর একটি কথাও বলে না। সে কিডকে দিতে রাজি হয়ে যায়। কিডের দাদা আসলে সত্যি সত্যি কিডকে তাদের কাছে আজকে দিয়ে দিতে চাইছে, কারণ তার জীবনের মতোই সে কিডের জীবনটাকেও এভাবে নষ্ট করতে পারবে না। তার ভালোভাবে বড় হওয়ার অধিকার রয়েছে। তাই কিডের দাদা তখন কিডকে তাদের কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। সে আজকে তাদের কাছ থেকে কোনো টাকাও নেয় না। আর প্রতিবারের মতোই রাতের বেলা কিড সমস্ত দামি দামি জিনিসপত্র নিয়ে দৌড়ে সেই বাড়ির গেটের সামনে চলে আসে। আর সেখানে তার দাদা আগেই তার জন্য দাঁড়িয়েছিল। কিড তখন তার দাদাকে বলে, এই বাড়ির দরজাটি অনেক বড়, তুমি তাড়াতাড়ি করে আমাকে উপরে তোলো তো দাদা, আমি একা একা এই দরজা পার হতে পারবো না। কিন্তু তার দাদা আজকে তাকে বলে, আমার কথা আজকে মন দিয়ে শোনো, এই বাড়ির দুজন কাপল খুবই ভালো মানুষ। আমি ওদের ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছি। ওরা তোমাকে অনেক ভালো রাখবে, এমনকি ওরা তোমাকে মা বাবার আদর দেবে, যেটা তুমি কোনোদিনও পাওনি। তাই তোমাকে আজ থেকে এখানেই থাকতে হবে। কিন্তু কিড তখন তাকে বলে, এসব তুমি কি বলছো দাদা, তুমি কি পাগল হয়ে গিয়েছ? আমি তোমাকে ছাড়া কোথাও থাকবো না। কিডের দাদা তখন তাকে বলে, তোমাকে বুঝতে হবে কিড, অন্যান্য বাচ্চাদের মতো তোমারও সুন্দর একটি ভবিষ্যৎ রয়েছে। এখানে থাকলে তুমি অনেক ভালো স্কুলে পড়তে পারবে, এমনকি তোমার পছন্দের বিচেও ঘুরতে যেতে পারবে। তাছাড়া তোমার ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে। আর আমার সঙ্গে থাকলে আমার জীবনের মতোই তোমার জীবনটাও শেষ হয়ে যাবে, যেটা আমি কোনোদিনও চাই না। কিন্তু কিড তখন তাকে বলে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে আমাকে এভাবে অচেনা মানুষদের কাছে দিতে চাইতে না। এমন করো না দাদা, আমাকে গেটের উপর দিয়ে উঠিয়ে নাও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
এরপর তার দাদা এখানে তাকে শেষ একটি কথা বলে। সে বলে যে কিড যেখানেই থাকুক না কেন তার দোয়া এবং ভালোবাসা সবসময় কিডের সাথে থাকবে। এই বলে কিডের দাদা সেখান থেকে চলে যেতে থাকে। তবে কিডের চিৎকারের আওয়াজ অনেক দূর পর্যন্ত তার কানে আসছিল। কিড চিৎকার করে বলছিল, তুমি কি ভুলে গিয়েছো দাদা, আমরা দুজন না পার্টনার্স ফর এভার? তাহলে তোমার পার্টনারকে রেখে তুমি কেন চলে যাচ্ছ? এসব শুনে কিডের দাদা তার কান্না ধরে রাখতে পারে না। তবে সে অনেক কষ্ট করে তার কান চেপে ধরে আর মনকে শক্ত করে কোনো মতে সেখান থেকে চলে যায়। এদিকে কিডের কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে তার দত্তক মা বাবা চলে আসে। তারা এখানে কিডকে কোনো মতে বুঝিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায়। এভাবেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। কিডের মা বাবা তার অনেক যত্ন নিচ্ছিল, এমনকি তাকে তাদের নিজের সন্তানের মতোই ভালোবাসছিল। কিন্তু কোনো কিছুতেই যেন কিডের মন ভালো হচ্ছিল না। সে একটানা প্রায় কয়েকদিন তার বিছানায় চুপচাপ শুয়ে থাকে, এমনকি সে কারোর সঙ্গে কথাও বলে না। কিডের বাবা মা কিডকে বলে, তোমার না স্কুলে যাওয়ার অনেক ইচ্ছে ছিল, এই দেখো তোমার স্কুল ড্রেসও চলে এসেছে। কিন্তু তারপরও কিড তাদের সঙ্গে কোনো কথাই বলছিল না, বরং সে সেদিন রাতের বেলা বাড়ির চাবি চুরি করে আর সে তার দাদাকে খুঁজতে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সে সমস্ত জায়গাতে তার দাদাকে খুঁজছিল, কিন্তু সে তার দাদাকে কোথাও খুঁজে পায় না। বাহিরে আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কিড তখন সেই দোকানটির সামনে বসে প্রচণ্ড কাঁদছিল, যেখানে সে এবং তার দাদা মিলে তাদের চুরি করা জিনিসগুলো বিক্রি করত। আর এমন সময় সেই দোকানদার তার দোকান বন্ধ করছিল। কিন্তু সে তো এখানে কিডকে দেখে একদম চমকে যায় আর সে কিডের কাছে জানতে চায় যে এত রাতে সে এখানে বসে কেন কাঁদছে। কিড তখন দোকানদারকে তার দাদার কথা জিজ্ঞাসা করে যে সে তার দাদাকে কোথাও দেখেছে কিনা। কিন্তু কিড তাকে জানায় যে তার দাদা তো অনেকদিন ধরেই তার দোকানে আসেনি আর তার দাদা তাকে রেখে কোথায় গিয়েছে। তবে কিড কোনো কিছু না বলে অনবরত কাঁদছিল আর সে এখানে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে তার দাদা সত্যি সত্যিই তাকে ছেড়ে চলে গিয়েছে। তাই কোনো উপায় না পেয়ে কিড তখন তার দত্তক বাবা মায়ের কাছেই ফিরে আসে। এই ঘটনার পর প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায় আর বর্তমানে কিডও অনেক বড় হয়ে গিয়েছে। এতগুলো বছরে কিড তার দাদাকে অনেক জায়গাতে খুঁজেছে, কিন্তু সে আজ পর্যন্ত তার দাদাকে কোথাও খুঁজে পায়নি। তবে বর্তমানে সে তার মা বাবাকে মেনে নিয়েছে আর তাদের সঙ্গে সে বেশ সুখেই আছে। কিডের মা বাবা কিডকে অনেক আদর স্নেহ দিয়ে মানুষ করেছে আর বর্তমানে কিড তার সমস্ত লেখাপড়াও শেষ করে ফেলেছে। তো একদিন কিড যখন তার বাবা মায়ের সঙ্গে খাবার খাচ্ছিল, ঠিক তখনই তাদের হাউসকিপার এসে তাদেরকে জানায় যে কিডের জন্য একটি ফোন এসেছে। একজন ব্যক্তি একটি হসপিটাল থেকে ফোন করেছে। একথা শুনে কিড তো একদম অবাক হয়ে যায়, তার হাত পা যেন একদম কাঁপতে শুরু করে। সে আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে সে সেই হসপিটালে চলে যায়। হসপিটালের রুমে প্রবেশ করে কিছুটা এগিয়ে যাওয়ার পর সে একটি বেডের মধ্যে একজন বয়স্ক পেশেন্টকে দেখতে পায়। তবে এই পেশেন্ট আর কেউ ছিল না, বরং সে ছিল তার দাদা। কিড তখন তার দাদার সামনে গিয়ে দাঁড়াতেই তার দাদা চোখ খোলে। আর এতগুলো বছর পর যখন তারা দুজন একে অপরকে দেখতে পায়, তখন তারা দুজনেই প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। তারা এতটাই ইমোশনাল হয়ে যায় যে কেউ কাউকে একটি শব্দও বলতে পারছিল না। তবে কিডের দাদা কোনো মতে কিডের দিকে তার হাত বাড়িয়ে দেয়। কিড তখন ছোটবেলার মতোই তার দাদার সঙ্গে ফিস্ট পাঞ্চ করে বলে, উই আর পার্টনার্স ফর এভার। আজকে এতগুলো বছর পর কিড তার দাদাকে ফিরে পেয়ে অনেক খুশি ছিল। তাই সে তার দাদাকে নিয়ে সোজা সেই দোকানটিতে চলে যায় যেখানে তারা সব সময় যেত। আর দোকানদারেরও এখন অনেক বয়স হয়ে গিয়েছে। তবে দোকানদার আজকে তাদেরকে একসঙ্গে দেখে অনেক খুশি হয়ে যায়। সে তো কিডের দাদাকে দেখে কিডকেও চিনে ফেলে। তবে কিড এত বড় হয়ে গিয়েছে দেখে সে নিজেও চমকে যায়। তো এবার কিডের দাদা এখানে সেই ক্যামেরাটি বের করে, যেটা অনেক বছর আগে সে দোকানদারের কাছ থেকে নিয়েছিল। আর সে আজকে এই ক্যামেরাটিকেই বিক্রি করতে চায়। দোকানদার তখন বলে, তুমি তো দেখছি সেই আগের মতোই আছো, আমার দোকানের জিনিস আমার কাছেই বিক্রি করতে চাইছো? আচ্ছা যাই হোক, ক্যামেরার কন্ডিশন ভালোই আছে, এটার জন্য আমি তোমাকে 500 টাকা দেব। আর এবারও দোকানদারের দাম শুনে কিডের দাদা আগের মতোই রেগে যায় এবং বলে 1000 টাকার 1 টাকাও কম দেব না। দোকানদার তখন বলে, তোমার তো দেখছি দামাদামি করার অভ্যেস এখনো গেল না, এই নাও তোমার টাকা। এবার কিড এবং তার দাদা যখন টাকা নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই কিড সেই দোকান থেকে একটি জিনিস চুরি করে দৌড় দেয়, যেটা সে ছোটবেলাতেও করত। যদিও দোকানদার এখানে আগের মতোই কিডকে গালাগাল দিচ্ছিল, কিন্তু এই দাদা নাতিকে দেখে সে আজকে অনেক খুশি ছিল। এদিকে কিড এবং তার দাদা আজকে সারাদিন অনেক আনন্দ করে। এমনকি তারা তাদের সেই প্রিয় শোটি দেখতে যায়, যেখানে গানের লিরিক দেখে তারা দুজন একসঙ্গে গান করে। তবে গান গাইতে গাইতে এক পর্যায়ে কিডের দাদা চুপ হয়ে যায়। কিড তখন তার দাদাকে বলে, আগের মতো আমার সঙ্গে মজা করো না, কিন্তু এতদিন পর তোমার সঙ্গে দেখা হয়েছে, চলো না একটু মজা করি। তুমি কি আমাকে ভয় দেখাতে চাইছো?
এসব বলে কিট তার দাদাকে ডাকছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিট বুঝতে পারে যে তার দাদা সারা জীবনের মতো তাকে ফেলে চলে গিয়েছে। কিট তার দাদাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদছিল। সে তার দাদার মৃত্যু কিছুতেই মানতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে কোনো মতে সামলে নেয়। আর সে অ্যাম্বুলেন্সকে ফোন দিলে সেখানে কয়েকজন লোক এসে কিটের দাদাকে নিয়ে যায়। এরপর কিট সেখানে একা একা বসে কাঁদছিল। এমন সময় সে সেখানে তার দাদার ব্যাগটি দেখতে পায়, যেখানে একটি বক্স ছিল। আর বক্সটি খুলে কিট সেখানে অনেকগুলো ছবি দেখতে পায়। আর এগুলো ছিল সেই ছবি যেগুলো কিট এবং তার দাদা বিভিন্ন জায়গাতে ঘুরতে গিয়ে তুলেছিল। ছবিগুলো দেখে কিট প্রচণ্ড কাঁদছিল। সেখানে সেই ছবিটিও রয়েছে, যেটা তারা প্রথমবার সেই ক্যামেরা দিয়ে আরেকজন মানুষের কাছ থেকে তুলে নিয়েছিল। কিন্তু পরের ছবিগুলো দেখে কিট তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। কাঁদতে কাঁদতে যেন তার দম বন্ধ হয়ে আসছিল, কারণ তাকে দত্তক নেওয়ার পর তার মা বাবা অনেক ধুমধাম করে তার বার্থডের আয়োজন করেছিল, যেখানে শহরের অনেক মানুষ এসেছে। তবে সেদিন তার দাদা তার পাশে না থাকলেও সে দূর থেকে তার সেই পুরনো ক্যামেরা দিয়ে কিডের ছবি তুলে রেখেছিল। আর কিডের চেহারায় এত পরিমাণ খুশি দেখে কিডের দাদার মনটা যেন একদম খুশিতে ভরে উঠেছিল। সেখানে কিডের প্রত্যেকটি স্পেশাল মুহূর্তের ছবিগুলো ছিল। কিড যখন বড় হয়েছে, কলেজে ফার্স্ট হয়েছে, এমনকি যেদিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সেই সমস্ত বিশেষ মুহূর্তের ছবিগুলো এখানে ছিল। কারণ তার দাদা প্রত্যেকটি জায়গাতেই তার পাশে ছিল। দূর থেকে সে তার উপর প্রত্যেকটি মুহূর্তে নজর রেখেছে। আর কিডের এতটা সফলতা দেখে গর্বে তার বুকটা যেন একদম ভরে উঠেছিল। একবার কিড তার দাদার সঙ্গে যখন বিচ থেকে বাড়িতে ফিরছিল, তখন তার দাদা তাকে বলেছিল যে সে কিডের জীবনের প্রত্যেকটি মুহূর্তেই তার পাশে থাকবে। আর সে তার কথা রেখেছে। আর কিডের জীবনের এই সমস্ত স্মৃতিগুলো নিয়েই কিডের দাদা এতদিন বেঁচে ছিল। কিন্তু হঠাৎ করেই সে অনেক অসুস্থ হয়ে পড়ে আর জানতে পারে যে সে আর বেশি দিন বাঁচবে না। তাই সে তার জীবনের শেষ মুহূর্তটুকু তার আদরের নাতির সঙ্গে কাটাতে চাইছিল। এই কারণে সে কিডের সঙ্গে অবশেষে যোগাযোগ করেছে। আর তার মনের ইচ্ছেটিও পূরণ হয়েছে। সে তার নাতির সঙ্গে জীবনের শেষ মুহূর্তটুকু কাটিয়ে খুব সুন্দরভাবে মৃত্যুবরণ করেছে। কিডের এখানে তার দাদার সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তগুলো মনে পড়ছিল। তাদের একসঙ্গে হাসি মজা করা, বিচে ঘুরতে যাওয়া, এমনকি কষ্টের সময়গুলোতেও একে অপরের পাশে থাকা। কিড এখানে কাঁদতে কাঁদতে মনে মনে তার দাদাকে উদ্দেশ্য করে বলে, তুমি যেখানেই থাকো না কেন দাদা, উই আর পার্টনার্স ফর এভার। এমনই এক হৃদয়স্পর্শী এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।